তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমু নাম্বার দিয়ে ইমু নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। মেয়ে আমার পছন্দ হয়েছে, কণ্ঠটা খুব চেনা লাগছে। মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায়। কাব্য যাকে 3 বছর আগে ছেড়ে এসেছে, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বলে কাব্যকে ছেড়ে আসে মেঘ। আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে। কাব্য একভাবে তাকিয়ে আছে, কিন্তু কাব্য এই অবস্থানে এলো কিভাবে? খুব দরিদ্র পরিবার থেকে এই অবস্থায় মেঘ একভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের একটা দিন ঠিক করি। মেঘের বাবা আজই বিয়ে। কাব্য শুনে সবাই অবাক। আজই কিন্তু কেন? দেখুন, আমি নতুন একটা প্রজেক্ট কাজ শুরু করব, তাই এরপর আমি ছুটি পাব না, তাই বলছি আজই, যদি আপনাদের আপত্তি না থাকে। কাব্যের বাবা আর মেঘের বাবা দুই খুব ভালোই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাই এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। মেঘ অবাক হয়ে বসে থাকে। সন্ধ্যার মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয়। রাত একটা বাজে। বাসর ঘরে বসে আছে মেঘ। কিছুক্ষণ পর কাব্য রুমে এসে দরজা লাগিয়ে দেয়। কাব্য এসে মেঘের কাছে বসে, বাহ, আজও তুমি ঠিক আগের মতোই সুন্দরী। কাব্য, তুমি কিভাবে? মানে মেঘ পরিবারের শেষ সম্পদ দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, যা হঠাৎই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে। শুনে খুশি হলাম। দেখলে আমার ভাগ্য আমাদের এক করেই দিল। সেটাই যা বলছিলাম। আজ ও তুমি আগের মতোই সুন্দরী আছো, আর আজ ও তুমি ভালোবাসার যোগ্য নও। মানে কিছু না, আজও ভালোবাসো না? তাহলে বিয়ে? কাব হেসে উঠে দাঁড়ায়। মেঘ, যখন ছেড়ে গিয়েছিলে একবারও ভেবেছ আমার কি হবে? আমার পথ হয়তো কঠিন ছিল, কিন্তু কখনো তোমাকে বুঝতে দেইনি। আর কি বলেছিলে ভবিষ্যৎ? মেঘ, তুমি কখনো এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা? না, রোজই চাকরি পেয়েছ, আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে, আমাকে ভুলে যাও। এসব বলতে একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো। আর বিয়ে? মেঘ এবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর হ্যাঁ, তুমি ডিভোর্সও দিতে পারবে না। কেন জানো? আলহামদুলিল্লাহ, যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নেয় আমার বাবার থেকে। আর মেঘ, তিনি যে কাগজে সই করেছেন সেটা আমার দেয়া, যাতে মাসিক সুদ 5 আছে। মানে বুঝো এই 2 বছরে তার পরিমাণ কত হবে? বাদ দাও, তোমার বোনের ও তো বিয়ের কথা চলছে, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে পাকা কথা শেষ। আচ্ছা, কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায়? আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে, মেয়ের বড় বোনের জন্য কেমন হবে? মেঘ, তো আমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই তোমার। বলেই কাব্য পাশে বসে মেঘের চোখ ছলছল করছে। এতটা ঘৃণা কাব্যের মনে জমে আছে তার প্রতি। মেঘের দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে। নামো কাব্য। কি মেঘ? বিছানা থেকে নামো। কেন? তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব, যাও ফ্লোরে ঘুমাও। কাব্য, নামো। ধমক খেয়ে কেঁদেই দেয় মেঘ। বিরক্ত হয়ে একটা কাঁথা আর বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে, তারপর এসে মেঘের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয়। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য, বিছানায় শুয়ে পড়। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। মেঘ বুঝতেই পারছে না কাব্য এসব কেন করছে। মেঘ শুয়ে পড়ে, কান্না থামছেই না। বালিশে মুখ চেপে কান্না করছে মেঘ। হঠাৎ কাব্য উঠে বসে, এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন। কাব্য ধমক খেয়ে মেঘ চুপসে যায়। কাব্য শুয়ে পড়ে। কাব্য আবার উঠে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে চেয়ারে বসে মাথা নামিয়ে ঘুমানোর চেষ্টা করছে মেঘ। কাব্যের দিকে তাকিয়ে আছে এই ছেলে। কাব্য না, কাব্য এমন ছিল না, মেঘকে কষ্ট দিতে পারে না। কাব্য ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়ে। সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায়। কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। আর কত ঘুমাবেন, উঠুন। কাব্য মেঘ কিছু না বলে বেরিয়ে যায়। কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে। মেঘ এরই মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয়। কাব্য না খেয়েই বের হবে, তখনই কাব্য নাস্তা খেয়ে যা, মা না মা, ওটা খাবার যোগ্য না, ওই নাস্তার কোনো ভবিষ্যৎ নেই। কাব্য বলেই কাব্য বেরিয়ে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহযোগ্য করেই থাকতে হবে। কিন্তু কাব্য কি শুধু প্রতিশোধ এর জন্যই তাকে বিয়ে করেছে? রান্নার দিকে তাকিয়ে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার লক্ষ্যবস্তু। চোখ চলচ্ছল করছে এখনও, তবে তা চাপা দিয়ে আছে। মেঘ হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আটকে ওঠে। মেঘ ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে। কিছু? মেঘ, তুমি ঠিক আছো মা? মা, হ্যাঁ মা। কেন, কিছু হয়েছে না মা? আসলে মায়ের জন্য মন খারাপ করছে, এই তো। মা পেছন থেকে বলে ওঠে। মেঘের মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেঘকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে। মেঘের খুব কাঁদতে ইচ্ছে করছিল এখন, আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরেই কেঁদে ওঠে মেঘ। মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেঘ তো এত সহজে কাঁদে না। মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। কিরে, তুই আজ এমনভাবে কাঁদছিস কেন? মেঘের মা, না মা, তোমাদের কথা মনে পড়ছিল তাই। আর কি, একদিনেই না? মানে সবকিছু ঠিক আছে তো? মেঘ, হ্যাঁ মা। মা আর কিছু বলার আগেই রান্নার ছলে বেরিয়ে যায় মেঘ। ওইদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে। হঠাৎ রুমে কলিগ আসে। কাব্য এই কাজটা করে
দিও তো কলিক। আচ্ছা কাব্য কাব্য, তোমার ব্যবসা আছে, তাও এখানে ব্যবসা হচ্ছে পরিবারের জন্য, আর জবটা আমার জন্য। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে, তা বিয়ের পরেই অফিসে। দ্যাটস নান অফ ইউর বিজনেসফুল কলিক। চলে যায় কাব্য, আবার কাজে মন দেয়। বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয়। মেঘের ভেতরটা হ্যাঁ সাহায্য করবই, আসছি, তুমি যাও। কাব্য মেঘকে খোঁচা মেরে বলল। কাব্য চলে যেতেই নিশি কিছুক্ষণের জন্য মেঘের দিকে তাকিয়ে তারপর রান্নাঘরে চলে যায়। মেঘ দ্রুত রুমে চলে যায়। কাব্য টাওয়াল নিয়ে ফ্রেশ হতে যাবে, তখনই মেঘ তার হাত টান দিয়ে সামনে আনে। এসব কি? কে এই মেয়ে? আর ও? মেঘ, তাতে তোমার কি? আর ও? নিশি, খুব ভালো মেয়ে, আমার জন্য পাগল, আমি ওকে বিয়ে করব। তাহলে আমার জীবন নিয়ে এভাবে খেলছ কেন? হাহা, এত সহজে ভুলে গেলে? যাই হোক সরো। কাব্য মেঘকে সরিয়ে চলে যায়। মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে বাথরুমের দরজার ফাঁক দিয়ে। কাব্য একবার মেঘের দিকে তাকায়, তারপর দরজা লাগিয়ে দেয়। ফ্রেশ হয়ে কাব্য রান্নাঘরে চলে আসে। মিশি রান্না করছে, কাব্য গিয়ে তাকে সাহায্য করতে থাকে। মেঘ সোফায় বসে এসব দেখছে। গায়ান জেন জ্বলে যাচ্ছে। স্বামীকে ভালো না বাঁচলেও কি অন্য মেয়েকে তার পাশে দেখা যায় না? মেঘ কিছুতেই স্থির থাকতে পারছে না। কয়েকবার পানি খাবার ছলে রান্নাঘরে যায়। কাব্য খুব ভালোভাবেই নিশির সাথে কথা বলছে, কিন্তু তার সাথে খুব রুটভাবে বলে। মেঘ আবার এসে সোফায় বসে হাত দুটো কচলাতে শুরু করে। ইচ্ছে করছে কাব্য নিশি দুজনকেই মেরে ফেলতে। গলা চেপে খাবার তৈরি, সবাই খেতে বসে। মেঘ এখনও রাগে গজগজ করছে। নিশি আর কাব্য পাশাপাশি বসেছে। মেঘ কাব্যকে ঘৃণা করলেই এসব সহ্য হচ্ছে না তার। নিশি সবাইকে খাবার বেড়ে দেয়, কিন্তু মেঘের তরকারি কাব্য আলাদাভাবে দেয়। সবাই খাওয়া শুরু করে। মেঘ খাবার মুখে নিয়েই চমকে ওঠে। প্রচণ্ড ঝাল, মুখ পুড়ে যাচ্ছে। খাবার ফেলে দিতে গেলেই চোখ পড়ে কাব্যের উপর। কাব্য ইশারায় খেতে বলছে। জ্যান ইশারা বলছে আপনি খেতে বাধ্য। প্রচণ্ড কষ্ট হচ্ছে খেতে, তাও খাচ্ছে। মেঘ সারা মুখ লাল হয়ে গেছে, ঘামছে অনেক। খাবার শেষ করেই মেঘ দ্রুত রুমে চলে যায়। প্রচণ্ড ঝাল, অনেক পানি খেয়েও ঝাল কমছে না। হঠাৎ খেয়াল করে টেবিলের উপর দই রাখা। মেঘ দ্রুত তো সেখান থেকে দই খেয়ে নিয়ে ঝাল কমতে থাকে। এখন একটু ভালো লাগছে। কাব্য এত খারাপ, এত পাষাণ, এত কষ্ট দিচ্ছে তাকে ভেবেই ঢুকরে কেঁদে উঠে মেঘ। হঠাৎ একটা প্রশ্ন জাগে মনে, এই দিয়ের বাটি এখানে কে রাখল? মেঘ কিছুক্ষণ চুপ হয়ে থাকে, এরপরই শুনতে পায় বাইরে কারো ফিসফিস করে কথার শব্দ। মেঘ ধীরে ধীরে দরজার কাছে কান পাতে। রুমে ঢুকেই দেখে তার শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর শাড়ি মাছ বরাবর ছেঁড়া। মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে, আর কাব্য ও চুপ করে তাকিয়ে আছে। তোমাকে কে বলেছে আমার জামাকাপড়ের সাথে শাড়ি রাখতে? এখন টান দিতে গিয়ে কিসে জ্যান লেগে ছিঁড়ে গেছে। কাব্য মেঘ কিছু বলল না। মেঘ ভাবছে কাব্য ইচ্ছে করেই শাড়ি ছিঁড়ে ফেলেছে, কিন্তু তা কিন্তু না। তাড়াহুড়া করে জামা বের করতে গিয়ে এমনটা হয়েছে। মেঘ কিছু না বলে চলে যায়। কাব্য আর কিছু বলল না। রাতে মেঘ আর কাব্যের খুব কাছে আসেনি, দূরে দূরেই ছিল। পরের সকালে কাব্য উঠে পছন্দের সাদা শার্টটা বের করে, কিন্তু পরেই মন খারাপ হয়ে যায়। একটা বোতাম ছেঁড়া। এখন এত সময় ও নেই যে ঠিক করবে। আবার শার্টটা খুলে বিছানায় ফেলে অন্যটা পরে বেরিয়ে যায়। মেঘ রান্নাঘরে গুনগুন করে গান গাইছে আর রান্না করছে। মন ভালো তা না, তবে মন ভালো রাখার চেষ্টা। কাব্য বেরিয়ে যায়, এটা দেখেও মেঘ কিছু বলল না। কাজে গিয়ে কাব্যের কেন জানি খারাপ লাগছে। কাল শাড়িটা ছেঁড়ার পর মেঘ কেমন যেন চুপ করেছিল। ধুর, তাতে কাব্যের কি? সে তো এটাই চায় মেঘ কষ্ট পাক। কিন্তু বিকেলে কাজ শেষ করে কাব্য বাইক নিয়ে বেরিয়ে যায়, কিন্তু কিছুটা যেতেই দেখো সামনে নিশি দাঁড়িয়ে আছে। বাইক থামায় কাব্য। নিশি, তুমি ফ্রি আছো? কাব্য হ্যাঁ। কেন? নিশি বাইকে ওঠো। নিশি কিছু না বলে উঠে বসে। কাব্য বাইক টেনে শপিং মলে চলে যায়। শাড়ির দোকানে ঢুকতেই নিশির মন পুলকিত হয়ে যায়।